এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার নয়, হাইকোর্টের রায়। না মানলে আইনি ব্যবস্থার নির্দেশ। 4 দফা বাস্তবায়নে সচিবালয়ের সামনে অবস্থান। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে রোহিঙ্গাদের সহায়তা বাড়ার আশা প্রেস সচিবের। শুক্রবার ক্যাম্প পরিদর্শনে যাবেন গুতেরেস। সেপ্টেম্বরে ঢাকায় হবে আন্তর্জাতিক কনফারেন্স। নোটিশ ছাড়াই বাংলাদেশিদের ওমরাহ ভিসা ইস্যু বন্ধ করল সৌদি। উভয় সংকট এজেন্সিগুলো সমাধানের চেষ্টায় ধর্ম মন্ত্রণালয়। 15 বছর না হলে যেতে পারবে না হজে। এবং নারায়ণগঞ্জে নিরাপত্তা কর্মীদের বেঁধে পোশাক কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, 20 লাখ টাকার সম্পদ লুট। চাঁপাইনবাবগঞ্জে অটোযাত্রীদের গাছের সঙ্গে বেঁধে ডাকাতির অভিযোগ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। হত্যা মামলায় শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, এই হত্যাযজ্ঞে গণজাগরণ মঞ্চের সম্পৃক্ততা মিলেছে আর সুষ্ঠু বিচার দাবি করেছে হেফাজতে ইসলাম। শাপলা চত্বরের ঘটনাকে গণহত্যা দাবি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ওই সময়ের ডিএমপি কমিশনার বেনজির আহমেদ সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করে গত বছরের 27 নভেম্বর অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। বুধবার এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর অন্য মামলায় কারাগারে থাকায় সাবেক আইজিপি শহীদুল হক সহ 4 জনকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। তারা নির্দেশ দিয়েছিল, তারা বাস্তবে ফিল্ডে থেকে কমান্ড করে এই কার্যটা করেছিল। সেই কারণে প্রথমে আমরা টপ কমান্ডারদেরকে বিচারের মুখোমুখি করতে চাই। এদিন ট্রাইব্যুনাল জানতে চান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকারকে কেন আসামি করা হলো। জবাবে চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের গণহত্যায় গণজাগরণ মঞ্চের সম্পৃক্ততা মিলেছে। ইমরান সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন। হেফাজত নেতারা বলছেন, আলেমদের নির্মূল করতে পরিকল্পিতভাবে গণহত্যা চালায় বিগত আওয়ামী লীগ সরকার। ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী সহ যারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত ব্যবস্থা করে। আগামী 12ই মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদেশ না মানলে আইনি ব্যবস্থার নির্দেশও দিয়েছেন। আদালতের রায়কে স্বাগত জানিয়ে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান চিকিৎসকরা। এদিকে 4 দফা দাবি আদায়ে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন চিকিৎসকরা। নামের আগে ডাক্তার পদবি ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ এই পদবি যেন ব্যবহার করতে না পারেন তা নিয়ে আন্দোলনে দেশের সব মেডিকেল কলেজ শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা। এবার হাইকোর্টের রায়ে নিশ্চিত করা হলো এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবেন না। রায়ে বলা হয়, আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয়, তবে বৃহস্পতিবার থেকে নির্দেশনা ভঙ্গ করে এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিএমডিসি 2010 বিএমডিসি 29 ধারা অনুসারে এই কথাই বলা আছে যে এমবিবিএস শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস গ্রাজুয়েট চিকিৎসকই ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে এবং অন্য কেউ পারবে না। এটা আবার কার্যকর হলো। এই আইনে স্থগিতাদেশ দেওয়া ছিল, সেই স্থগিতাদেশ আজকে তুলে নেওয়া হলো। এদিকে আদালতের রায়কে স্বাগত জানিয়ে দ্রুত গেজেট প্রকাশ করে বাস্তবায়ন করার দাবি জানান চিকিৎসকরা। নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান তারা। আমরা আপাতত যতটুকু জেনেছি তাতে আমরা মোটামুটি সন্তুষ্ট, কারণ আমাদের একটা দাবি পূর্ণ হয়েছে। এরপর বাকি 4 দফা দাবি আদায়ে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে সচিবালয়ের সামনের সড়কে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে আর এগোতে পারেননি। পরে সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেন তারা। ওইখানে সব পুরুষ অ্যাটেন্ডেন্সরা এসে সারাক্ষণ বসে থাকে এবং সামান্য কিছু হলে 10 জন 12 জন 15 জন 50 জন ছেলে এসে আমাদের উপর আক্রমণ করতে আসে। আপনারা আমাদেরকে রাস্তায় আনার ব্যবস্থা করি না। আমি স্বাস্থ্য উপদেষ্টাদেরকে বলবো, আপনারা ডাকেন, চিকিৎসকদেরকে ডাকেন, ওদেরকে ডাকেন, ডিএমএফদেরকে ডাকেন, সেকমোদেরকে ডাকেন, ডেকে শোনেন হোয়াট ইজ দ্য প্রবলেম, কেন এই সমস্যাটা হচ্ছে।
এর আগে 5 দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে যোগ দেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে সুরক্ষা আইন সহ 5 দফা দাবিতে আন্দোলন আর কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে রোহিঙ্গাদের সহায়তা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব আশা প্রকাশ করেন, জাতিসংঘ মহাসচিবের এই সফর রোহিঙ্গা ইস্যুর বৈশ্বিক গ্রহণযোগ্যতা বাড়াবে। উপদেষ্টার আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 4 দিনের সফরে বাংলাদেশে আসছেন। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মহাসচিবের সফর সূচি নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সেক্রেটারি বলেন, গুতেরেসের সফরে রোহিঙ্গা সংকট সমাধানে গতি পাবে। এছাড়া রোহিঙ্গাদের জন্য কমে যাওয়া সহায়তা বাড়ানো যাবে বলেও আশাবাদী তিনি। প্রফেসর মোহাম্মদ ইউনূস নতুন করে এফার্ট নিয়েছে যে কিভাবে রোহিঙ্গা ক্রাইসিসটা পুরো গ্লোবাল ম্যাপে নিয়ে আসতে। আমাদের দৃঢ় বিশ্বাস ওনার এই সফরের ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে। ডেপুটি প্রেস সচিব জানান, রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়েও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। মিটিংয়ে ঐক্যমত্য কমিশন তাদের যে প্রোগ্রেসটা, তাদের কাজের যে প্রোগ্রেসটা, সেটা জাতিসংঘ মহাসচিবকে জানাবেন। এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘের যদি বা জাতিসংঘের অধীনস্থ কোনো প্রতিষ্ঠানের যদি কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে, সেটা নিয়ে হয়তোবা আলোচনা হতে পারে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মাগুরায় নির্যাতিত শিশুটির শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের কক্সবাজার সফর ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এবার প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সোজাউদ্দিন রুবেলের প্রতিবেদন। কক্সবাজারে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির, যেখানে বসবাস করছে 13 লাখের বেশি মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। দীর্ঘ 8 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো গত কয়েক মাসে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে এসে আশ্রয় শিবিরের ঠাঁই নিয়েছেন 60 থেকে 70 হাজার রোহিঙ্গা। এ অবস্থায় আগামী শুক্রবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিব এর আগেও আশ্রয় শিবির পরিদর্শন করেছেন, তবে রোহিঙ্গা আশ্রয় শিবিরে প্রধান উপদেষ্টার এটি প্রথম সফর। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে WHO ওদের রেশনটা অর্ধেক করে ফেলছে, যার একটা নেতিবাচক প্রভাব আমাদের হোস্ট কমিটি পড়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এটা কিভাবে সমাধান করা যায়, এটা আমাদের প্রত্যাশা থাকবে ওনাদের কাছে। প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব আশ্রয় শিবির পরিদর্শনের পাশাপাশি একাধিক বৈঠকে অংশ নেবেন। এরপর সন্ধ্যায় ইফতার করবেন লাখো রোহিঙ্গার সঙ্গে। তাই কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কক্সবাজারে বিমানবন্দর থেকে একদম ক্যাম্প পর্যন্ত নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখছি। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মনে করছেন, এই সফরে আন্তর্জাতিক মহল রোহিঙ্গাদের সঙ্গে আছে এবং তারা স্বদেশে ফিরবে এমন বার্তা দিবেন। রাখাইনে স্বস্তি ফিরে আসবে আমাদের বিশ্বাস, এবং রোহিঙ্গারা তাদের ঘরে ফেরত যাবে। এই সফর সে ধরনের একটি বার্তা দেবে। এর আগে 2018 সালে 2 জুলাই নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখেন তিনি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নোটিশে বাংলাদেশ থেকে ওমরাহ ভিসা ইস্যু বন্ধ করেছে সৌদি আরব। এ অবস্থায় যাত্রা ও টিকিট বুকিং নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এয়ারলাইন্সগুলো জানিয়েছে নিয়ম মেনে রিশিডিউল বা টিকিটের অর্থ রিফান্ড করা হবে। আর ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে এবার 15 বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। হজের ব্যয় বেড়ে যাওয়ায় কয়েক বছর ধরে বাংলাদেশ থেকেও বেড়েছে ওমরাহ হজযাত্রীর সংখ্যা। প্রতি মাসে দেশ থেকে কাবা শরীফ তাওয়াফে যান 25 থেকে 30 হাজার ধর্মপ্রাণ মুসল্লি। রমজান মাসে তা বেড়ে হয় 3 গুণ। কিন্তু হঠাৎ করেই চলতি মাসের 6 তারিখ থেকে নতুন করে ওমরাহ ভিসা ইস্যু স্থগিত রেখেছে বাংলাদেশে নিযুক্ত সৌদি অফিস। কি কারণে এমন সিদ্ধান্ত তা জানে না কোনো হজ এজেন্সি, কিন্তু বিপাকে পড়েছেন অধীর আগ্রহে বসে থাকা কাবার পথযাত্রীরা। আর বুকিং দেয়া বিমানের টিকিটে ক্ষতিগ্রস্ত হওয়ার পথে এজেন্সিগুলো। এখন পর্যন্ত ভিসা ইস্যু হচ্ছে না। আমাদের
প্রচুর পরিমাণে ভিসা সাবমিট করা, বিভিন্ন এজেন্সির সর্বশেষ যে তথ্য তাদের প্রায় 10,000 ভিসা এখন পর্যন্ত পেন্ডিং। তো এই ভিসাগুলো কি অ্যাপ্রুভ হবে বা হবে না, আসলে কি হচ্ছে, এই বিষয়গুলো কেউই ক্লিয়ার করছে না। অনাকাঙ্ক্ষিত এই সংকটে কিছুটা স্বস্তির আভাস দিয়ে এয়ারলাইন্সগুলো বলছে নিয়ম মেনেই রিফান্ড বা যাত্রার তারিখ পরিবর্তন করা যাবে। যারা অ্যাডভান্স বুকিং দিয়েছে তারা বিমানে প্রচলিত রুলস অনুসারে যাত্রা তারিখ পরিবর্তন এবং রিফান্ড সুবিধা পাবে। এদিকে কি কারণে বা কবে স্বাভাবিক হবে ওমরা ভিসা কার্যক্রম তা জানাতে পারেনি মন্ত্রণালয়। তবে হজ এজেন্সি অব বাংলাদেশের ইফতার মাহফিলে বিষয়টি নিয়ে আলোচনার কথা জানান ধর্ম উপদেষ্টা। বাংলাদেশ সরকার এবং সৌদি গভর্নমেন্টের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। আপনার সাথে বসে এগুলো সমাধান করার আন্তরিকভাবে আমরা চেষ্টা চালাবো। আসন্ন পবিত্র হজে 15 বছরের নিচে কোনো যাত্রী হজে যেতে পারবেন না। নতুন করে সৌদি সরকারের এমন সিদ্ধান্তের কথাও জানায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু টাঙ্গারা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে তিনি প্রধান উপদেষ্টাকে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা সম্পর্কে অবহিত করেন। প্রধান উপদেষ্টাকে মামাদু টাঙ্গারা বলেন, মামলার বিষয়ে গাম্বিয়ার প্রেসিডেন্টের পূর্ণ সমর্থন আছে এবং তিনিও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আর প্রধান উপদেষ্টা রোহিঙ্গা জনগণের পক্ষে দাঁড়ানো এবং মামলা বাস্তবায়নে গাম্বিয়ার প্রচেষ্টার প্রশংসা করেন। মামলার ইতিবাচক ফল কামনা করে বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বড় সাহায্য। বন্দরে নিরাপত্তা কর্মীদের বেঁধে একটি পোশাক কারখানায় ডাকাতি হয়েছে। এ সময় নগদ সহ 20 লক্ষাধিক টাকার সম্পদ লুট করে ডাকাতরা। উপজেলার মদনপুর এলাকায় MS আল ফাহাদ ট্রেড লাইন্স কারখানায় এ ঘটনা ঘটে। নৈশ প্রহরী জানান, ভোরে 10 থেকে 12 জন ডাকাত অস্ত্রের মুখে কারখানার 6 নিরাপত্তা কর্মীকে জিম্মি করে ভেতরে ঢোকে। তাদের হাত পা বেঁধে সিন্দুকে রাখা নগদ 10 লাখ টাকা, কোরবানির জন্য পালিত একটি গরু এবং একটি জেনারেটর ও সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে যায়। ডাকাতরা অন্তত 20 লক্ষাধিক টাকার সম্পদ লুট করেছে বলে দাবি মালিক পক্ষের। চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশার যাত্রীদের গাছের সঙ্গে বেঁধে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, গোমস্তাপুর উপজেলার নজরপুর বাজারে ডাকাতরা একটি অটো ভ্যানের গতিরোধ করে যাত্রীদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গাছের সঙ্গে বেঁধে ফেলে। এক পর্যায়ে নগদ টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার লুট করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে যায়। ডাকাত সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। জনপদের সময় আরও থাকছে। সাগর নদীতে ভাসতে থাকা পণ্যবাহী জাহাজের বিরুদ্ধে ফের অভিযান। সরবরাহ স্বাভাবিক রাখতে বাধ্য করা হয় গন্তব্যে যেতে। অনিয়ম পাওয়ায় 4টিকে জরিমানা অধিদপ্তরের। চট্টগ্রাম বন্দর সীমানার সাগর ও নদীতে ভাসমান লাইটারেজ জাহাজের বিরুদ্ধে অভিযান চালিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর। এ সময় রমজানে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে জাহাজগুলোকে তাদের নির্ধারিত গন্তব্যে যেতে বাধ্য করা হয়। সেই সঙ্গে ত্রুটি ও অনিয়ম পাওয়ায় 4টি জাহাজকে লক্ষাধিক টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ফেরদৌস লিপির রিপোর্ট। দুটি মেটাল শার্ক স্পিড বোর্ডে কর্ণফুলী নদীতে ভাসমান গুদাম হিসেবে থাকা লাইটারের জাহাজের খোঁজে নামে নৌ পরিবহন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে নগরীর বাংলাবাজার ঘাট থেকে শুরু হওয়া এই অভিযান চলে পতেঙ্গার 15 নম্বর ঘাট পর্যন্ত। এই সময় নদীতে নোঙর করা লাইটারের জাহাজগুলোর আমদানিকৃত পণ্য ও নৌযানগুলোর কাগজ যাচাই বাছাই করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে অসঙ্গতি ও অনিয়ম পাওয়ায় 4টি জাহাজকে 1,35,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। খাদ্যশস্য এবং ভোজ্য তেলের যে লাইটার ভেসেলগুলো পাচ্ছি সেগুলি যেন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এখান থেকে চলে যায়, তাদের গন্তব্যে চলে যায়, তার জন্যই আসলে তাদেরকে সচেতন করা এবং তাগিদ প্রদান করার জন্য এসেছি। নৌযান এবং নাবিকদের সেফটি এবং সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে যেগুলো ডিফিসিয়েন্সি ছিল, ত্রুটি ছিল, ত্রুটি বিচ্ছুতি ছিল, সেগুলো দ্রুত দূর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নৌ পরিবহন অধিদপ্তর জানায়, মাদার ভেসেল থেকে পণ্য নিয়ে 72 ঘন্টার মধ্যে বন্দর এলাকা ত্যাগের নির্দেশ থাকলেও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে নদীকে গুদাম হিসাবে ব্যবহার করছিল একটি চক্র। তবে অভিযানে সেই সংখ্যা কমে আসার দাবি সংস্থাটির। আমরা বিভিন্ন সময় বিভিন্ন আমদানিকারকদের সাথে কথা বলেছি যেন দ্রুত পণ্য খালাস করা হয়। সেই ক্ষেত্রে তারা আমাদের পজিটিভলি সাড়া দিয়েছে। আমদানি করা ভোগ্যপণ্য নিয়ে নদীতে অবস্থান করায় গত কয়েকদিনে 1085টি লাইটারের জাহাজকে পণ্য খালাসে গন্তব্যে যেতে বাধ্য করা হয়েছে এসব অভিযানে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদ কেনাকাটার খবর।
ঈদ উপলক্ষে রমজানের শুরু থেকেই বিক্রি বাড়ছে প্রযুক্তি পণ্যের। ক্রেতাদের বিশেষ নজর স্মার্ট ওয়াচ ও নতুন ফিচারের মোবাইল ফোনের দিকে। বিক্রি বাড়াতে বিভিন্ন ধরনের অফার দিচ্ছেন বিক্রেতারা। অন্তরা সেনের রিপোর্ট। ঈদের সবকিছুতেই চাই নতুনত্বের ছোঁয়া। পোশাকের পাশাপাশি উৎসবের মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করার জন্য নতুন স্মার্টফোনের চাহিদাও বেড়েছে রমজানের শুরু থেকে। ঈদের উপলক্ষে আমি এবার ইয়ারবাড কিনতে আসছি। এবার হচ্ছে একটা নিউ ফোন নেওয়ার ইচ্ছা আছে, সাথে হচ্ছে ফোনের সাথে যেহেতু অবশ্যই একটা হেডফোন না হলে তো চলেই না। আর বাসায় যেহেতু আমি একটু গান শুনতে বেশি পছন্দ করি, তার সাথে হচ্ছে আমি একটা সাউন্ড বক্স নিতে চাচ্ছি। এখন একটা মোবাইল কিনা হয়েছে, ঈদ উপলক্ষে একটা স্মার্ট ওয়াচ কেনার ইচ্ছা আছে। চাহিদা বেড়েছে স্মার্ট ওয়াচ, ইয়ারবাড আর পোর্টেবল স্পিকারের। ভ্রমণ পিপাসুদের আগ্রহে রয়েছে পাওয়ার ব্যাংকও। ব্লুটুথ কর্ডলেস হেডফোনগুলো অনেক বেশি জনপ্রিয় হয়েছে এবার। হ্যাঁ, তারপরে আমাদের যে আধুনিক যে ল্যাপটপগুলো আছে, ফোল্ডিং ল্যাপটপগুলো আছে, ল্যাপটপগুলো মানে বেশি সেল হচ্ছে। হ্যান্ডের কিছু ইয়ারবাডস আসছে যেগুলো হচ্ছে আপনার লং জার্নির জন্য, কারণ ঈদে তো অনেকেই ট্যুরে যায়, এই জন্য ওই জিনিসটাও বেশি চলতেছে। ছোট বাচ্চারা যেমন স্মার্ট ওয়াচ নিতেছে, নতুন নতুন স্মার্ট ওয়াচ আসছে, সিম সহ অ্যান্ড্রয়েড। ওভারহেড হেডফোন আছে, ইয়ারবাডস আছে, পাওয়ার ব্যাংকও আছে। এদিকে ক্রেতা টানতে এসব পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো দিচ্ছে মূল্য ছাড় সহ বিভিন্ন অফার। ল্যাপটপ, ডেস্কটপ এবং পিসি, আপনার একটা ইয়ারবাড থেকে শুরু করে সবকিছুতে এখন আলাদা আলাদা ডিসকাউন্ট আছে এবং সাথে কুপন আছে এবং বিভিন্ন ধরনের ভাউচার অফার আছে। ফোন, ঘড়ি সহ নানা ধরনের প্রযুক্তি পণ্যের মধ্যে অনেকেই কিনছেন ল্যাপটপ ও ডেস্কটপ। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। জনপদে সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এমবিবিএস, বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার নয়, হাইকোর্টের রায়। না মানলে আইনি ব্যবস্থার নির্দেশ। 4 দফা বাস্তবায়নে সচিবালয়ের সামনে অবস্থান। এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদুল্লাহ রিয়াদের। ফেসবুক পোস্টে জানালেন, আর পরবেন না লাল সবুজ জার্সি, সবকিছু নিখুঁতভাবে শেষ না হওয়ার আক্ষেপ। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।